আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের ৪৫ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। মায়ের কথায় বিষাদে ভরে গিয়েছে সোহার মন। শ্রাবণের কথা আর আচরণে ভয়ে বুক কাঁপছে। সমুদ্রের ন্যায় গভীর আখি পলক থেকে ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। শ্রাবণের রাগে লাল হওয়া মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রাবণ ধমক দিয়ে বলে, এই কাঁদছিস কেন? কিছু বলেছে তোকে? সোহা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শ্রাবণ এগিয়ে এসে দাঁড়ায় সোহার একদম কাছে, শরীর ঘেঁষে। সোহার হাত থেকে ফোন নিয়ে পাশ থেকে সোহার মুখে আগলে ধরে বলে, কি হয়েছে? তোকে কিছু বলেছে কিছু? সোহা ফুপাতে ফুপাতে বলে, আমি বুঝতে পারিনি আম্মু এমন কিছু বলবে। আমি সত্যি বুঝতে পারিনি। শ্রাবণ সোহার গাল মুছে দিতে দিতে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ওই ডাইনি এমন কিছুই বলবে। নষ্টা মহিলা, নিজের র‍্যাং ১২টা, এখন মেয়েকে ১৪ নাঙে পাঠাবে। মরিয়া হয়ে উঠেছে এখন। আমার সন্তানকে মেরে যাবি নাকি? ওই নষ্টা মহিলার কথায় আরেক লাঙ্গের কাছে যাবি? সোহা দ্রুত দুই দিকে মাথা নেড়ে বলে, না, কোনোদিনই যাব না। কেন মারবো বাবুকে? ও তো আমারও সন্তান। ওই নষ্টা মহিলার সঙ্গে আর কোনোদিনও কথা বলতে চাইবি না। সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। শ্রাবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ কর, গিয়ে নাস্তা করে নে। আমি যাচ্ছি ওই বাড়িতে। আজকে ওই নষ্টাকে হাতে কাছে পেয়ে শুধু যদি কুরবানি না দিয়েছি তাহলে আমার নামও শ্রাবণ না। সোহা শ্রাবণের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যেও না। মায়া লাগছে নাকি ওই নষ্টার জন্য? গতকাল তো তুমিও বাবুকে মারতে চাইছিলে। আমার সন্তান আমি যা খুশি করতে চাইবো, মারবো, কাটবো, আদর করব, বুকের ভিতর পুরে রাখবো। ও কেন মারতে বলবে? আমি গতকাল নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাছাড়া আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি আর না করি বলার কে আছে? সন্তান আমাদের, তাই সিদ্ধান্ত আমাদেরই হবে। ওই শয়তানের বাচ্চা কেন এসব বলবে? ওই কেন আমার বউকে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিতে চাইবে? সোহা চুপ করে থাকে। শ্রাবণ ওকে ছেড়ে বাইকের চাবি হাতে নেয়। রুম থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে বলে, কান্নাকাটি বন্ধ করে গিয়ে নাস্তা কর। আবার অসুস্থ হলে তোর খবর আছে। সোহা মাথা নাড়ে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রাবণের যাওয়ার পথের দিকে তাকিয়ে ফুপাতে ফুপাতে বলে, তোমরা কেউ কখনো আমাকে বুঝতে চাও না। সবাই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ওপর। কেউ কোনোদিন জিজ্ঞাসা করো না আমি কি চাই, আমার মতামত কি। এত বছরের জীবনে নিজের চাওয়াটা কিছুই পেলাম না। যত যা পেয়েছি হয় সবকিছু জোর করে চাপিয়ে দেওয়ার, নয়তো অপ্রত্যাশীয়ভাবে পাওয়া। চোখ মুছতে মুছতে শ্রাবণের ফোনে হাত দিয়ে নেয় সোহা। ফোনের লক খুলে দাদার ফোনে কল করে আবার। শ্রাবণ ওর ফোনের লক আগে থেকেই বলেছিল সোহাকে। কল রিসিভ হতেই সোহা হেসকি তুলতে তুলতে বলে, হ্যালো, কি হয়েছে দাদু ভাই? কাঁদছো কেন? তোমরা ছোট ছেলের বউ কই? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? বাঁচতে চাইলে তাকে বাড়ি থেকে পালাতে বলো। শ্রাবণ চৌধুরী যাচ্ছে ওই বাড়িতে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। কি হয়েছে? কি করেছে অনিমা? তোমার নাতনি গেলেই জানতে পারবে। তোমার ছোট ছেলের বউকে বলো বাড়ি থেকে পালানোর জন্য। রাখছি। কল কেটে দেয়। সামাদ চৌধুরী কিছু বুঝতে না পেরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই অনিমা চৌধুরীর নাম ধরে ডাকেন। অনিমা চৌধুরী পাশ হাতে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ওনাকে এভাবে আসতে দেখে সামাদ চৌধুরী বললেন, বাপের বইয়ে দেখছি একেবারে তৈরি হয়ে বেরিয়ে এসেছো যখন ভালোই হয়েছে। এখন দ্রুত পালাও বাড়ি থেকে। তোমার বাপ শ্রাবণ চৌধুরী আসছে তোমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। অনিমা চৌধুরী কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে। সামাদ চৌধুরী ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। শ্রাবণের বাইক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। লাগাতার বাইকের হর্ন শুনে গার্ড গেটের ফাঁক দিয়ে শ্রাবণকে দেখে দ্রুত গেট খুলে দেয়। শ্রাবণের বাইক গর্জন তুলে বাড়ির সিঁড়ি গোড়ায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে বড় বড় করে কদম দুপা ফেলে ভিতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসে বাস খাই গলায় অনিমা চৌধুরীর নাম ধরে ডাকতে ডাকতে বলে, এই নষ্টা ডাইনি শয়তান ৩ নাম্বারের বাচ্চা, তুই তাড়াতাড়ি বের হ, আজকে তোর খবর আছে। সামাদ চৌধুরী, শাহিন রেজা চৌধুরী আর পরশ সুপায় বসেছিল। শ্রাবণের গর্জন শুনে তিনজনই সুপা ছেড়ে উঠে এগিয়ে আসেন। শ্রাবণের এমন আচরণের কারণে বুঝতে পারছে না পরশ আর শাহিন রেজা চৌধুরী হঠাৎ এত ক্ষেপে আছে কেন, কি হয়েছে। পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এলোমেলো। এই বেশে শ্রাবণ কোনোদিনই এই বাড়িতে আসে না। ওর চুলগুলো সবসময় পরিপাটি থাকে। বাইরে বের হলেও ড্রেস চেঞ্জ করে বের হয়। বোঝা যাচ্ছে রাগের মাথায় যেভাবে ছিল সেভাবে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। শ্রাবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, অনিমা কই? কোন গর্তে লুকিয়েছে? শাহিন রেজা চৌধুরী বললেন, কি হয়েছে? অনিমা কি করেছে আবার? ওই ডাইনি সোহাকে কল করে বলেছে সোহা যেন বাচ্চা নষ্ট করে দেয়, বাচ্চা নষ্ট করে ফেলে। আমার কাছ থেকে যেন সোহা চলে আসে, ওকে আবার বিয়ে দিবে অন্য ছেলের কাছে।
নষ্টার বাচ্চা নষ্টাকে আজকে যদি হাতের কাছে পায় কোরবানি দিয়ে চামড়া ছিলে গরম তেলে ভেজে কুত্তাকে খাওয়াবো। নিজেই 12 ভাতারি নিয়ে শুয়ে থাকে, এখন মেয়ের বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়ে ওকেও শুয়াতে যাচ্ছে। কুত্তার বাচ্চাকে আজকে হাতের কাছে পায় শুধু একবার। কথাগুলো বলে সিঁড়ির দিকে এগিয়ে যায় শ্রাবণ। শ্রাবণের কথা শুনে তিনজনেই শট খেয়ে যায়। শাহিন রেজা চৌধুরী নিজেকে সামলিয়ে গলার সুর বাড়িয়ে বললেন, অনিমা তো নেই, কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রাবণ পিছন ফিরে বলে, বেরিয়ে গিয়েছে? কোথায় গিয়েছে ডাইনিটা? জানি না তো, বলে যায়নি, তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছে। কখন গিয়েছে? সোহার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে। মিথ্যা বলছেন না তো? বাবা আর পরশকে জিজ্ঞাসা করে। পরশ বলে, সত্যি সত্যি বেরিয়ে গিয়েছে। শামীম রাজা চৌধুরী রুমে ছিলেন, শুক্রবার হয় সবাই আজ বাড়িতে আছেন। শ্রাবণের তর্জগর্জ শুনে রুম থেকে বেরিয়ে এসেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে? সামাদ চৌধুরী খুলে বললেন অনিমা চৌধুরী কি কি বলেছে সুহাকে। শামীম রাজা চৌধুরী বললেন, অনিমা এসব কেন বলবে? শ্রাবণ দাদার দিকে তাকিয়ে বলে, এরপর আর কোনোদিনই ওই ডাইনি যদি সুহার সঙ্গে কথা বলতে চায় খবরদার কল করবে না। ওই নষ্টাকে আজ সামনে পেলে সত্যি সত্যি জবাই করতাম। পালিয়ে গিয়ে বেঁচে গেল। শাহিন রাজা চৌধুরী অনিমা চৌধুরীর ওপর রেগে বোম হয়ে গিয়েছেন। রাগে ওনার শরীর লিরি করছে। হাতের কাছে পেলে কাঁচা বরাবর একটা দিয়ে জমের দুনিয়া পাঠিয়ে দিতাম। শ্রাবণ দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বান্দির বাচ্চা বদ নজরে আমার বউ বাচ্চার কিছু হলে ওকে ধরে একেবারে কিমা বানিয়ে ফেলবো। কেউ আর কিছু বলার সুযোগই পায় না। শ্রাবণ বেরিয়ে যায় বাড়ি থেকে। অনিমা চৌধুরী শ্রাবণের গর্জ শুনতে পেয়ে আর সামনে আসেনি। বলা তো যায় না, রাগের মাথায় যদি উনার মাথায় বাড়ি দেয় উনার ববলীলার সঙ্গ করে দিবে। এই ছেলেকে দিতে তো বিশ্বাস নেই, এখন অবশ্যই নিজের পেটের ছেলেকে দিয়েও বিশ্বাস হয় না। যেভাবে তাকায় উনাকে দেখে, বাবা গো। পরশ দাদার দিকে তাকিয়ে বলে, ওই মহিলার কি পরিবর্তন হবে না কোনো দিন? এদের লজ্জা শরম বলতে কিছু নেই। মানুষ এত নির্লজ্জ হয়? দুই বোনের গায়ে মানুষের চামড়া না, গন্ডারের চামড়া লাগানো। নির্লজ্জ বেহায়া প্রাণী দুজন। শামীম রেজা চৌধুরী এই প্রথম ছোট ছেলেকে ধমক দিয়ে বলেন, পরশ ওরা তোমার মা আর খালামণি হয়। সো হোয়াইট, মা খালা হলে বলেই ওদের সাথে খুন মাফ করে দেব? অন্যায় দেখেও চুপ করে থাকবো না? আছে চরিত্রে ঠিক, না আছে দেখতে পারে অন্যের ভালো। শুনুন মিস্টার শামীম রাজা চৌধুরী, ওই দুজনের মধ্যে আপনিও সমান দোষে দোষী। আপনি সঙ্গে একসাথে যে থাকতে আমার রুচি বাদে। ভাইয়া বলেছিল বলেই বাড়িতে ফিরে এসেছি, নয়তো কাশিম মোকালেও আসতাম না। আপনাদের চেহারা দেখার চেয়ে গু দেখে দেখে থাকা অনেক ভালো। কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেজাজ গরম হয়ে যায় তিনজনের চেহারা দেখলে। এখন এরা শ্রাবণকে সমান তালেই দোষ দিয়ে যায়। চারজন হাঁ করে পরশের দিকে তাকিয়ে রইল। পরশ এভাবে কথা বলতে পারে এটা বোধ হয় সকলের অকল্পনীয় ছিল। তনিমা চৌধুরী তো প্রায় কেঁদে দিয়েছিলেন ছেলের কথা শুনে। উনার পেটের সন্তান হয়ে এভাবে বলে গেল। শ্রাবণের কথা সহ্য করে নিলেও পরশের কথা সহ্য করতে পারে না। আহারে, উনার পেটের সন্তান হয়ে কিভাবে কথা বলে। শ্রাবণ ফ্ল্যাটে ফিরে আসে। সুহা মাত্রই নাস্তা করে সেরে রুমে এসেছে। শ্রাবণকে ফিরে আসতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এত দ্রুত ফিরে আসলো? অনিমা চৌধুরীকে বোধহয় পায়নি বাড়িতে গিয়ে। ভয়ে ভয়ে মিনমিন করে বলে, নাস্তা করবে চলো। তুই করেছিস? কর্কশ গলায় বলে চুপ হয়ে যায়। গলার সুর কিছুটা নরম করে আবার বলে, তুই নাস্তা করেছিস? হ্যাঁ। ওষুধ খেয়েছিস? খাবো এখন। শ্রাবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, ওষুধ খা। সুহা ওষুধ খেয়ে নেয়। শ্রাবণ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। মেজাজ যে কি গরম হয়েছে শ্রাবণ বুঝতে পারবে না কেউ। আজকে অনিমা চৌধুরীকে হাতের কাছে পেলে সত্যি সত্যি জবাই করত। চুলগুলো ব্রাশ করে রুম থেকে বের হয়। ওর পিছন পিছন সুহাও বের হয়। শ্রাবণ ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সুহা নাস্তা বেড়ে শ্রাবণের সামনে দেয়। গ্লাসে পানি ঢেলে নিয়ে দাঁড় করিয়ে থাকে পাশে। শ্রাবণ খেতে খেতে সুহার মুখের দিকে তাকায়। সুহার দৃষ্টি সরিয়ে নেয়। শ্রাবণ মুগ্ধ গলায় বলে, আজকে থেকে তোর আর বাবুর কিছু হলে সব দোষ তোর ডাইনি মায়ের। তোদের কোনো ক্ষতি হলে তোর ডাইনি মায়ের ভবলীলার সঙ্গ করে দিব। সুহা চুপ করে থাকা ছাড়া কোনো উপায়ও নেই। কিছু বললেই শ্রাবণের মেজাজ আরো গরম হয়ে যাবে। শ্রাবণ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পা বাড়ায় রান্নাঘরের দিকে। মাজেজা আন্টি দুপুরে খাবার রান্না করেছেন। শ্রাবণকে দেখে বলে, কফি বানাইতে বলে কোথায় চলে গিয়েছিলে? শ্রাবণ গম্ভীর সুরে বলে, ওই বাড়িতে গিয়েছিলাম। কফি বানাই দিব? দেন। আচ্ছা একটু অপেক্ষা করো, আন্টি বলল। মাজেদা আন্টি পিছন ফিরে তাকায়। শ্রাবণ বলে, সুহা প্রেগনেন্ট। বাবু আর সুহা যেন সুস্থ থাকেন তেমন খাবার রান্না করবেন। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।